হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকে জেনারেল স্টাডিজ। আজকে আমরা আরো একজন অতিথিকে পেয়েছি, মিস্টার সৌরভ কুন্ডু, যে ডব্লিউবিসিএস 2018 কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসাবে সিলেক্টেড হয়েছিল। তো তারপরে সে ডব্লিউবিসিএস 2020 মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসাবে সে বর্তমানে কর্মরত। তো সামনে যেহেতু ডব্লিউবিসিএস 2022 গ্রুপ ডি ইন্টারভিউ আছে, অনেকেই পোস্ট প্রিফারেন্স নিয়ে দ্বিধায় আছে যে কোনটা আগে রাখবে কোনটা পরে, পড়াশোনার চাপ হয়ে পড়াশোনাটা কোন পোস্টে ঢুকলে পড়াশোনাটা করা যাবে। তো সেসব নিয়ে একটু বিস্তারিত কোঅপারেটিভ ইন্সপেক্টরের যে কাজকর্ম আছে সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমরা আজকে মিস্টার সৌরভ কুন্ডু স্যারকে আমাদের মাঝে পেয়েছি। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের মাধ্যমে তুলে ধরবেন আর কি। তিনি কর্মরত ছিলেন, কিরকম কাজের পেশা, ওভারঅল একটা ভিউ তিনি আমাদের দিবেন। ওয়েলকাম সৌরভ। তো তোমার পরিচয়টা একটু যদি বলো। আচ্ছা, আমি সৌরভ কুন্ডু। আমি 2018 WBCS এ প্রথম চান্স পাই, কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসেবে জয়েন করি। তারপর আমি 2020 WBCS এ এসিটিও হিসাবে জয়েন করি। প্রথমেই আমি যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো সবাইকে অভ্যর্থনা জানাবো, আর আমি হেলালকে ধন্যবাদ জানাবো এই কারণে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আর কি, যদি কারোর কিছু উপকারে লাগে আমার এই কথা, এই জন্য হেলালকে ধন্যবাদ জানাবো। তো শুরু করা যাক। কিরকম কি পোস্টটা, কিরকম কোঅপারেটিভ ইন্সপেক্টর পোস্টের যে স্ট্রাকচার বা প্রমোশনাল স্কোপ কিরকম কি, বা কাজের পেশা কি, একটু দেখাতে যদি আমরা আসি। আমি প্রথমেই যারা ভিউয়ার্স আছে তাদেরকে সাজেস্ট করব যে সিআইটা প্রেফারেবল রাখতে, কারণ যদি সে ভবিষ্যতে আরো পড়াশোনা করবে নিশ্চয়ই গ্রুপ ডিতে, তাহলে তোমরা কেউই থেমে যাবে না, এবং আমিও সেটাই চাইবো। সেহেতু সিআই এর প্রেসার পিডিওর থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকে, ঠিক আছে? তাই আমি বলবো সিআইটাকে প্রেফারেন্সে উপরে রাখতে। আর সিআই যেহেতু সিটও বেশি আছে, সেক্ষেত্রে প্রেফারেন্সে রাখলে একটা অন্তত চান্স বেশি থাকে। এবার আমি শুরু করব সিআই জব প্রোফাইল দিয়ে। মোটামুটি সিআই পোস্টটা জেনারেলি দুদিক থেকে হ্যান্ডেল হয়। আমাদের যে এসিআর দেন সে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এআরসিএস। আর আমাদের অ্যাটেন্ডেন্স শুধুমাত্র দেখে সেটা হচ্ছে বিডিও। জেনারেলি নতুন সিআইদের পোস্টিং বিডিও অফিসেই হয়। এবার বিডিও অফিসে জেনারেল, ঠিক আছে, তারপরে হয়তো তুমি পরের দিকে হয়তো পেতে পারো এআরসিএস অফিসে, তখন আরো অনেকটাই শান্তির চাকরি হয়। তবে প্রথমে ব্লকের চাকরি, সেক্ষেত্রে বিডিও অফিসে তোমাকে যে কোনো রকম দায়িত্ব দিলে তোমাকে সেটা পালন করতেই হবে। তবে চেষ্টা করতে হবে যাতে বিডিও অফিস যদি ফার্দার পড়াশোনা করতে হয় বিডিও অফিসে থেকে যতটা কম প্রেশার নেওয়া যায়, কারণ সিআই এর যতটা জবের প্রেশার থাকে না। এবার বিডিও অফিসে পোস্টিং হলে আমি যেমন ওসি ইলেকশন ছিলাম, সেক্ষেত্রে আমার চাপটা ছিল প্রচন্ড রকম। এবার সিআই সম্বন্ধে বলি, সিআই এর কিছু নির্দিষ্ট কাজ থাকে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস হিসাবে। প্রথমত হচ্ছে তোমাকে এআরসিএস অফিস থেকে একটা মান্থলি রিপোর্ট দিতে হয়। প্রতিটা কোঅপারেটিভ সোসাইটি, তোমার আন্ডারে যতগুলো কোঅপারেটিভ সোসাইটি আছে, বিশেষ করে যেগুলো এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি থাকে, এসকেইউএস বলে, সেইগুলোর একটা মান্থলি রিপোর্ট দিতে হয়। এইবার আরেকটা হচ্ছে তোমাকে একটা মান্থলি মিটিং কনভেন করতে হয় সমস্ত কোঅপারেটিভ সোসাইটিকে নিয়ে, এবং প্রতি মান্থলি মিটিং এ সেটা মিনিটস গুলো একটা খাতায় রেকর্ড করতে হয় এবং সেটা এআরসিএস কে পাঠাতে হয়। এবার আরেকটা রিপোর্ট জেনারেলি ওই কোয়ার্টারলি রিপোর্ট একটা পাবলিক বড় এক্সেলে ওই সমস্ত কোঅপারেটিভ সোসাইটির কাছ থেকে রিপোর্ট কালেক্ট করে সেগুলোকে পাঠাতে হয়। এটা একটা রিপোর্ট কালেকশনের একটা পার্ট গেল যেটা সিআই কে করতে হয়। এবার আসছে আরেকটা যেটা মেন কাজ, সেটা হচ্ছে এসকিউএস বা অন্যান্য কোঅপারেটিভ সোসাইটিতে ইন্সপেকশন এবং এনকোয়ারি। এই কাজটা রুটিন ওয়াইজ মোটামুটি একটা ট্যুর ডায়েরি রেডি করে বিডিও কে তুমি দিয়ে দিলে যে স্যার আমার এই দিনে আমি ইন্সপেকশন করতে যাব, এবং এটা প্রথম দিকে একটু বেশি করার চেষ্টা করবে, তাহলে বিডিও বুঝবে যে তুমি তোমার ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত, তোমাকে চাপ কম দেবে। আর তুমি যদি
মানে প্রথমেই দেখাও যে না আমি করছি না, এটা খুব একটা হয়তো প্রেসার থাকে না প্রথমে আরসিএস এর কাছ থেকে সব ডিস্ট্রিক্টে। কিন্তু যদি প্রথমে না করো তখন ভিডিও ভাববে এর ডিপার্টমেন্টের কোনো কাজ নেই, তোমাকে কাজ চাপাবে। তাহলে প্রথমে চেষ্টা করবে সিআর কাজটাও তুমি তাহলে শিখতে পারবে বেশি। আমি যেমন খুবই সুযোগ কম পেয়েছি, আমাকে যেহেতু ওসি ইলেকশন করেছিল আমি যেতেই পারতাম না, এদিকে নাম মাথা ঘামাতেই পারতাম না। এবার ইন্সপেকশনে গেলে তোমাকে মানে প্রতিটা সোসাইটি ধরো কিসের কাজ করে, ক্রেডিটের কাজ করে পাতিকতা, যেহেতু ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, তাহলে এগ্রিকালচারাল ক্রেডিট দেয়। এবারে এগ্রিকালচারাল ক্রেডিট দেয়, তাহলে সেই তার ক্রেডিট লেজার থাকে, ডে লেজার থাকে, বিভিন্ন রকম লেজার বুক থাকে, সেই লেজারে মেনটেন করতে হয়। এবারে এগ্রিকালচারাল ক্রেডিট দিচ্ছে যাদের দিকে, যারা ক্রেডিটার, তাদের মানে কিছু ডকুমেন্টস এর ভিত্তিতে তো দেয়, তাদের কৃষি জমি কতটা আছে, কত একরের বিনিময়ে সে কত লোন পাবে, এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে। এই জিনিসগুলো অথেন্টিক হচ্ছে কিনা সেটা তোমাকে ইন্সপেকশনে গিয়ে দেখতে হয়। এবারে অনেক অনেক এগ্রিকালচার মানে অনেক এসকিউএস আছে, অনেক কিছু এমনি প্রোডাক্টও বিক্রি করে, অনেকে সার বিক্রি করে, অনেকে আবার বীজ। ধান বিক্রিও হয়, বীজ বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। এবার সেইগুলোর টাকাটা ম্যানেজাররা অনেক সময়ই মানে লন্ডারিং করার চেষ্টা করে। এবার সেইগুলো করছে কিনা এইগুলো ইন্সপেকশন করা তোমার কাজ মোটামুটি। ইভেন এরকম একটা কথা মানে আমরা বারবারই শুনে আসি যে তোমার সিআইডি কে এবার আর ব্লকে বসতে হবে না, দুদিন করে কোঅপারেটিভ সোসাইটিতে বসবে একদিন বা দুদিন করে। কিন্তু সেইটা মানে বাস্তবায়িত হয়ে ওঠেনি, কারণ ব্লকের ডিপার্টমেন্ট থেকে বা পিএনআর দিক থেকে সেই জিনিসটা অ্যাপ্রুভাল দেয় না। এবারে সিআই নিলে তোমার সুবিধা আছে, যদি ব্লক অফিসে তোমাকে কোনো এক্সট্রা প্রেসার না দেয়। প্রথমত হচ্ছে একটা জিনিস বলে দিই তোমাদিকে, কখনো ব্লক অফিসে কোয়ার্টার নিয়ে থাকবে না যদি তোমাদের পড়াশোনা করার ইচ্ছা আছে। হয়তো কোয়ার্টারে তোমার টাকা লাগবে না, বাট তবুও থাকবে না, তুমি টাকা দিয়ে থাকো বাইরে। কোয়ার্টারে যদি থাকো তাহলে কিন্তু তোমাকে ওই ব্লকের কাছে ইনভলভ বেশি করবে। আর চেষ্টা করবে যতটা একটু দূরে দূরে থাকা যায় থাকার, ব্লক থেকে। ব্লক অফিস থেকে যতটা দূরে থাকা যায়, যেখানে তোমাকে 5টার সময় তুমি বেরিয়ে যাবে, তোমার কাজ শেষ, মিটে গেল। আর ব্লক অফিসের কাছাকাছি থাকলেই তোমাকে রাত্রে ভিড়তে ডাকবে। আমি ওসি ইলেকশন ছিলাম বলি আমি এসআরইআর এর সময় মোটামুটি ব্লকের কোয়ার্টারে থাকতাম, ভুল করেছি, এসআরইআর এর সময় আমাকে 1টা পর্যন্ত থাকতে হতো। পঞ্চায়েত ভোটে আমি মোটামুটি প্রতিদিন ওই 9টায় গিয়ে রাত্রি 1টায় এসেছি। এটা হয়তো আমার আরেক কলিগ স্বর্ণদীপও বলেছে, ও ওসি ইলেকশন ছিল পিডিও হিসাবে। এই এই জিনিসগুলো একটু মাথায় রাখলে তোমরা কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে। কখনোই মনে রাখবে গ্রুপ দিতে থেমে থাকাটা তোমার কাজ নয়। হ্যাঁ, তুমি কাজটা যেমন কাজের সময় নিষ্ঠার সঙ্গেই করবে অবশ্যই ওয়ার্কিং আওয়ার্সে, কিন্তু ব্লকে থাকলে এক্সট্রা ওয়ার্কিং আওয়ার্স তোমার উপর চাপিয়ে দেওয়া হয়। সেটা অ্যাভয়েড করতে পারলে কিন্তু তোমার পড়াশোনাটা, তোমার কেরিয়ারটা তোমাকে নিজেকেই দেখতে হবে। এবার বলি সিআই এর আরো কাজ আছে। সিআই এর আরেকটা কাজ হচ্ছে ইলেকশন, কোঅপারেটিভ ইলেকশন। যদিও আমার এটার অভিজ্ঞতা হয়নি, কারণ আমি যখন থেকে মানে সিআই হিসাবে জয়েন করেছি কোভিড এর আগে থেকে তখনও পর্যন্ত ভোট বিভিন্ন একটা করে নোটিফিকেশন বেরোতো, বন্ধ ছিল। সেক্ষেত্রে আমাদিকে মানে এসও থাকতে হতো। এসও থাকতে হতো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একটা স্পেশাল অফিসার পোস্ট। সেখানে মানে তোমাকে হয়তো 4টে কোঅপারেটিভ সোসাইটির দায়িত্ব দেওয়া হলো। এখানে যে কোঅপারেটিভ সোসাইটির বোর্ড থাকে, ইলেকশনের পর একটা বোর্ড ফরমেশন হয়, সেখানে সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে, এসব পোস্ট থাকে বিভিন্ন রকম, তারাই মানে পরিচালনা করে। ম্যানেজার তো থাকে, ম্যানেজার তো একজন মানে সে ইয়ে স্যালারি নেয়, কাজকর্ম দেখাশোনা করে, কিন্তু একটা এক্সিকিউটিভ বোর্ড থাকে। সেই বোর্ডটা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়, কোঅপারেটিভ ইলেকশনের মাধ্যমে। কিন্তু যেহেতু কোঅপারেটিভ ইলেকশন হয়নি আমাদের মানে পরে, সেহেতু আমাদেরকে এসও নিয়োগ করা হয়েছিল ওই বোর্ডের সাবস্টিটিউট হিসাবে। সেহেতু আমাদের প্রেসার অনেকটাই একটু বেশি ছিল। এখানে তোমার রেসপন্সিবিলিটি পড়ে যায় কিরকম, যেমন তোমাকে চেকে সাইন করতে হয়, বিভিন্ন ফিনান্সিয়াল ট্রানজাকশনে তোমার সাইন করতে হয়, যে কোনো মিটিং মিনিটস হোক তোমাকে সাইন করতে হয়, কোঅপারেটিভের কিছু ডিসিশন হোক সেখানে তোমাকে সাইন করতে হয়, কিছু রেসপন্সিবিলিটি বেশি থাকে। হ্যাঁ, এবার আসি ভোটের প্রসঙ্গে, যেটা কোঅপারেটিভ ইলেকশন, এটা একটু ঝামেলার। সেখানে তোমাকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকতে হয়, রিটার্নিং অফিসার থাকে এআরসিএস। এবার হচ্ছে তোমার মানে সেক্ষেত্রে ভোটে প্রথমে তোমার ড্রাফট লিস্ট পাবলিশ হয়। এবার যদি তোমার 1000 না কি একটা, সম্ভবত 1000-এর মতোই ছিল, আমার এখন সংখ্যাটা ঠিকঠাক মনে, তার বেশি যদি তোমার মেম্বার হয় কোঅপারেটিভ সোসাইটি, সেক্ষেত্রে ডেলিগেশনের ব্যাপার আছে। মানে প্রতি 50 জন বা যত সংখ্যা বেড়ে বেড়ে যায়, এরকম প্রতি 50 জনে একজন ডেলিগেট মেম্বার তোমাকে সিলেক্ট করতে মানে সিলেক্ট হয় ওদের মধ্যে থেকে। তারপর সেই ডেলিগেট মেম্বাররা আবার ভোট দেয়, ঠিক আছে। এবং কোঅপারেটিভ ইলেকশনে যেহেতু মানে ঝামেলাও হয় বিভিন্ন রকম,
এইখানে তোমাদের একটু হেডেক থাকে, এখানে কোঅপারেটিভ ইলেকশনে পার্টিগতও কিছু ঝামেলা হয়, কিছু ইয়ে হয়, এইগুলো হেডেক সামলাতে হয়। যদিও পুলিশ প্রোটেকশন থাকে, এই ঝামেলার ব্যাপারগুলো কিছুটা তোমাদেরকে হ্যান্ডেল করতে হয়। এখানে কোঅপারেটিভ ভোটটা একটু হেডেকের ব্যাপার, বাট ঠিক আছে। এবার কোঅপারেটিভ ইলেকশন গেল, এবার আসি আমি তোমার প্রমোশনাল ইয়েতে অ্যাসপেক্টে। প্রমোশনাল অ্যাসপেক্ট বলতে এখানে দেখো, প্রমোশনাল অ্যাসপেক্ট বলতে এখন তো মানে কোনো সার্ভিসে প্রমোশনাল অ্যাসপেক্ট আমি বলবো খুব একটা অতটাও ভালো নেই আমাদের গ্রুপ সি বা ডি ক্যাডারে। ডি ক্যাডারে তোমার এরপর আসছে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার, সে হতে তোমার মোটামুটি তাও 12 বছর ধরে রাখো। তারপর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ঠিক আছে, ARCS। এবার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হতে হতে তোমার মোটামুটি আরো 12-14 বছর। এবার মানে সেখানেই তোমার মোটামুটি সার্ভিস লাইফ শেষ, তারপরে তুমি আর প্রমোশন পাবে না। এটাই হয়। আমাদেরও একজন যিনি স্যার ছিলেন, ARCS ছিলেন, সিআই থেকেই প্রমোশন পেয়ে হয়েছিলেন, একদম শেষ বয়সে, আর 2 বছর বাকি ছিল। এটা গেল প্রমোশনাল অ্যাসপেক্ট। 24-25 বছর সার্ভিস লাইফ করার পর সে ওই গ্রুপের পোস্টে যাচ্ছে এআরসিএস। গ্রুপে পড়তে যাচ্ছে, সেক্ষেত্রে তো সেখানেই তার মানে রিটায়ারমেন্ট মোটামুটি। এখন তো জব পেতে পেতে 3 বছর হয়ে যাচ্ছে। হম। আচ্ছা, তো এই গেল কোঅপারেটিভের ইন্সপেক্টরের কাজ। তো এক্সটেনশন অফিসার হিসাবে কি কি কাজ করতে হয়েছে বা তোমার কি কি এক্সটেনশন অভিজ্ঞতা? অফিসার হিসাবে আমার বিভিন্ন রকম দায়িত্ব ছিল। এক্সটেনশন অফিসার হিসাবে আমি মানে আমাদের ডেপুটি সেক্রেটারি একটা পোস্ট হয় ব্লকে, তোমরা ব্লকে গেলে জানতে পারবে। সেই ডেপুটি সেক্রেটারি মানে পিডিওর পোস্ট আমাদের সবসময় ফাঁকা ছিল, তাহলে আমি পিডিও ইনচার্জ ছিলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা। সেটা একটা হেডেকের কাজ, পিডিও ইনচার্জ থাকা। আমাকে অরিজিনাল পিডিওর পাওয়ার ছিল না, অরিজিনাল পিডিওর রেসপন্সিবিলিটিও ছিল না, বাট অনেক কিছুই দেখতে হতো। পিডিওর কি অনেক অনেক কাজই দেখতে হতো, সেগুলো স্বর্ণদীপ আশা করি পিডিওর কাজটা ডিটেলসে বলেছে, তার অনেকটাই আমাকে দেখতে হতো। এবার হচ্ছে পিডিও ইনচার্জ ছিলাম। ডেপুটি সেক্রেটারি আসার পর মোটামুটি 2 বছর পর, আমি ছাড়ার হয়তো 6-7 মাস আগে এসেছিল, তখন আমাকে পিডিওর থেকে রিলিজ করা হয়। এবার তাছাড়াও আমি ছিলাম ওসি ইলেকশন। ওসি ইলেকশনে হিউজ কাজ থাকে। প্রথমত হচ্ছে ভোটার কার্ডের কারেকশন থেকে শুরু করে, নিউ ফর্ম থেকে শুরু করে যে কোনো রকম জিনিস পুরো রাউন্ড অফ দ্য ইয়ার চলতে থাকে। এবারে সেই রাউন্ড দ্য ইয়ার আমাকে সেই কাজকর্ম, তোমাকে একটা পোর্টাল থাকে, সেখানে লগ ইন করে তোমাকে ওই সেগুলো ভেরিফাই করে বিএলওদের সঙ্গে লিয়াজও রেখে মোটামুটি কাজ করতে হয়, অ্যাকসেপ্ট রিজেক্ট করতে হয়। সেটা একটা ঝামেলার কাজ থাকে। এবার সেটা আবার বছরে একটা করে এসআরইআর হয়। এই এসআরইআর এর সময় আবার ঝামেলা থাকে। এসআরইআর এর সময় হিউজ ফর্ম ডিসপোজ করতে হয় এবং তার সময় খুবই কম থাকে। সেখানে মানে মোটামুটি তোমাকে রাত্রি জেগে ওই ডাটা এন্ট্রি অপারেটরদের পিছনে ধোয়া দিয়ে প্রচন্ড রকম খাটালি করতে হয়। সেই জন্যই মানে ব্লকের কাজ সবসময় হেডেকের। এছাড়াও আমি ছিলাম হচ্ছে কোর্ট কেস যে কোনো রকম থাকতো, সেক্ষেত্রে কোর্ট কেসের ডিসপোজের ম্যাটারটাও আমি দেখাশোনা করতাম। সেখানে একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলে একটা ইয়ে থাকে, যে কোনো কোর্ট কেস হলে তো গভর্নমেন্টের সঙ্গে কেসে আমাদেরকে পার্টি করা হয়। এবার সেক্ষেত্রে ওই যে উকিলের যে ইয়েটা থাকে, সেক্ষেত্রে ওই ইয়েটা দিয়ে দেয়, রিটটা আমাদেরকে দিয়ে পাঠিয়ে দেয়, এবং সেই রিটটা দেখে আমাদের যে মানে স্টেটের হয়ে যে উকিল লড়বে, সরকারি লয়ার, তার একটা তাকে একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট মানে সেইগুলোর ওই রিটের বিরুদ্ধে যুক্তি দিয়ে এটা তোমাকে খাড়া করতে হয় মোটামুটি একটা বয়ান। সেইটার দায়িত্বে আমি ছিলাম। আর এছাড়াও হচ্ছে আমি জঙ্গলমহল ব্লকে ছিলাম, বোরাবাজার ব্লক, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। সেক্ষেত্রে জঙ্গলমহল উৎসবে মানে মাঝে মাঝেই লেগে থাকতো। সেই জঙ্গলমহল উৎসবের দায়িত্ব আমাকে থাকতে হতো মোটামুটি। তবে সিআই এর চাকরিটা এটাও বলি, আমি খুবই এনজয় করেছি ব্লকে থেকে। ব্লকের কাজ আমি ভালো এনজয় করেছি এবং ব্লকের এনভায়রনমেন্টও খুবই ভালো, কোঅপারেটিভ ছিল, এনজয় করেছি। শেখা যায়, কাজটা শেখা যায়, কাজের চাপ থাকে। তবে স্বর্ণদীপ সবাইকে স্যার আমি যেগুলো বারবার বলেছেন, বলবো, পড়াশোনা যদি করতে হয় সিআই নিও, আর বিডিও অফিস থেকে একটু গা বাঁচিয়ে পড়াশোনাটাকে নিজের করতে হবে। স্বর্ণদীপ স্যার বলেছেন যে পাবলিক ডিলিংটা অনেক কি করতে হয়, পাবলিক ডিলিংটা শিখে যাবে ব্লকে থাকলে। আর ব্লকের হচ্ছে সেটা টিম ঠিক, ওয়ার্ক, তোমার টিম যে ওয়ার্ক, কোনো তোমার একটা কাজ স্মার্টনেস হচ্ছে টিম বাড়বে। ওয়ার্ক। তোমাকে তোমাকে অনেক কিছু মিটিং কনভিন করতে হবে। তুমি কনভেনার থেকে অনেক মিটিং কনভিন করবে। তুমি স্টেজে উঠে, আমি কখনো মানে স্টেজে উঠে কখনো এই ব্লকের সার্ভিসের আগে কখনো আমাকে কিছু সেইভাবে হ্যান্ডেল করতে হয়নি, যেখানে স্টেজে থেকে আমি প্রিসাইড করছি, আমি মিটিং কনভিন করছি। এই জিনিসগুলো করলে না তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে, এবং ফার্দার তোমার ইন্টারভিউর ক্ষেত্রেও সেটা খুব সাহায্য করবে। তুমি ইন্টারভিউতে গেলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। তুমি ইন্টারভিউতে গেলে প্রথমত ইন সার্ভিস থাকলে তো তোমার একটা অ্যাডভান্টেজ থাকেই, কিন্তু ব্লকে সার্ভিস করলে তুমি একটা রেসপেক্ট পাবে ইন্টারভিউয়ারদের কাছে, যখন তুমি বলবে যে এই কাজগুলো তুমি সামলেছো, এটা পাওয়া যায়।
আর পঞ্চায়েত ইলেকশনে কিরকম চাপ থাকে? পঞ্চায়েত ইলেকশন তো ইলেকশনে বিধানসভা ইলেকশনে। পঞ্চায়েত ইলেকশনটা আমার কাছে মানে খুব একটা শিক্ষণীয় বিষয় ছিল, এবং কিভাবে মানে কোনো কিছু কাজ যে কিভাবে সামলাতে হয় অত প্রেসারের মধ্যেও টিম ওয়ার্কের মাধ্যমে, সেটা খুব ভালো শিখেছিলাম। তবে জীবনটা আমার কয়লা হয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশন আমাদের সময় ঘোষণা হয়েছিল মোটামুটি হঠাৎ করে, হবে হবে একটা রিউমার হচ্ছে, সেদিনই আমরা ক্রিকেট খেলছি, ব্লক অফিসে খুব একটা কাজ নেই, ওই 5টার পর ক্রিকেট খেলছি, হঠাৎ করে বিডিও স্যার আমি সবাই ক্রিকেট খেলছি, হঠাৎ করে ঘোষণা হলো আজকে ইলেকশন হবে, ব্যাস সেই ক্রিকেটের ড্রেসেই বসে পড়লাম। সেদিনকে ফর্ম 1 রেডি করে 2:30টার সময় বাড়ি ঢুকেছি। তারপর থেকে ওই প্রতিদিন বিভিন্ন রকম এক একটা ইয়ে আসবে, এই আরও থেকে প্রথমে নমিনেশন জমা নিতে হয়, এই হয় বিভিন্ন পর্ব চলতে থাকবে। এই মানে প্রচন্ড রকম অভিজ্ঞতা তোমার। তারপরে ওই ব্যালট প্রিন্টিং থেকে শুরু করে বিভিন্ন নিয়ম, তারপরে ওই ইয়ে ডিসিআরসি ডিউটি, কাউন্টিং ডিউটি, সবকিছু তারপরে অ্যারেঞ্জ করা, ও মানে মাথাটা তো মানে খারাপ হয়ে যাবে। কয়েক মাসের একটা মহাযজ্ঞ চলে। হ্যাঁ মোটামুটি, আমাদের তো একটু কম দিন ছিল হাতে টাইম, মোটামুটি ওই 1.5-2 মাস একটা যোগ্যই বলতে পারো, কোনো রকম ওই খাওয়া দাওয়া ভুলে ওই 9টার থেকে 1টা অবধি পড়ে থাকতো। তো শেষে একটা তুমি তো অভিজ্ঞতা। অনেকগুলো ইন্টারভিউ ফেস করেছো। উম, হুম। আর প্রসঙ্গত আহ, হ্যাঁ আমি এটাও হ্যাঁ, বলে রাখি যে আমি 2017তেও সেই গ্রুপে ইন্টারভিউ দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি সিলেক্ট হইনি। আচ্ছা, তো তুমি অনেকগুলো ইন্টারভিউ ফেস করেছো, তারপরে সাকসেসও পেয়েছো। তো তোমার কি পরামর্শ থাকবে যারা ইন্টারভিউ জন্য আমি অ্যাপিয়ার হয়েছে ইন্টারভিউয়ারদের এবার? কাছে একটা কথাই বলবো, কোন রকম ওইখানে মিথ্যা স্টেটমেন্ট বা বানিয়ে স্টেটমেন্ট, বা তোমার যদি কোনো কিছু মনে না পড়ে আন্দাজে কোনো কিছু বলা, এই জিনিসগুলো অ্যাভয়েড করবে। সেগুলো তোমার কনফিডেন্স লুজ করে, এবং ওরা ইন্টারভিউয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স। তোমার একটা মানে তোমার মুখের একটা মুভমেন্ট, তোমার বডি মুভমেন্ট দেখে ওরা বুঝতে পারে যে তুমি ওখানে মিথ্যা বলছো না কি বলছো, সবই বুঝতে পারে। অত বড় তুমি মিথ্যুক নও যে পারবে না, তোমার যা সত্যি সেটাই বলবে। এবং যদি কোনো অ্যান্সার তোমার জানা না থাকে, একদম আন্দাজে সেই অ্যান্সার দিতে যাবে না, একদম জানি না, কনফিডেন্ট। এবং এটার জন্য প্রস্তুত থাকবে, আমাকেও ফেস করতে হয়েছিল, প্রচন্ড চাট খেতে হতে পারে, এটা একদম হাসি মুখে লাইটলি বুঝবে যে এটা আমাকে চাটছে। ঠিক আছে, আমি প্রথমবার খুবই চেটেছিল, ইভেন আমাকে ওবিসি নিয়ে কোশ্চেন করে এটাও বলেছিল তোমার ওবিসি সার্টিফিকেট তো মনে হচ্ছে জালি। আমি হুম, হুম। সেক্ষেত্রে মানে মাথা ঠান্ডা রেখে, মানে আমাকে প্রথমে আমার হচ্ছে তাম্বুলি বলে আমার সাবকাস্ট ছিল, তাম্বুলি ওবিসি। এবার আমাকে তাম্বুলের মানে জিজ্ঞেস করেছিল, আমি জানি না। আমি বললাম স্যার জানি না। বলছে যে পানের বুরুজ। আমি তারপর সেটার সেই পানের বুরুজ, তারপর বললো যে তোমাদের পূর্বপুরুষদের পানের বুরুজ ছিল। আমি বললাম স্যার জ্ঞান তো আমার জানা নেই, থাকলেও থাকতে পারে। বলছে তুমি তাম্বুলি মানে জানো না, তোমাদের পূর্বপুরুষদের পানের বুরুজ ছিল না, ঠিক আছে, তাহলে তুমি তো ওবিসি কি জাল করে পেয়েছো? আমি এখানে অনেকগুলো উত্তর দিতে পারতাম, কিন্তু এইরকম কোনো উত্তর তোমরা অ্যাভয়েড করবে যেখানে তুমি চেয়ারম্যান বা কারোর সঙ্গে কনফ্রন্টেশনে চলে যাও। তুমি সবসময় একটা হিউমিলিটি বজায় রাখবে, যে ইন্টারভিউয়ারকে সবসময় রেসপেক্ট দেবো, তোমাকে চাটলেও ঠান্ডা মাথায়। আমি বলতে পারতাম যে স্যার আমার যদি যদি পানের বুরুজি করতে হতো বংশ পরম্পরায়, তাহলে তো ওবিসি বি টাইটেলের দরকার, মানে রিজার্ভেশনের দরকার হতো না, তো রিজার্ভেশনটা তো উন্নতির জন্যই দেওয়া হয়েছে। আমি এতটা হুম। কনফ্রন্টেশনে যাইনি, তাও পোলাইট ভাবে বলা যেত, কিন্তু আমি এতটা কনফ্রন্টেশনে যাইনি। আমি বলেছিলাম স্যার আমার জ্ঞানত, আমার মানে বাবা ওবিসি এবং এই সাবকাস্টে আমরা বিলং করি, এবং আমার জ্ঞানত আমি কোনো চুরি করিনি বা জালিয়াতি করে ওবিসি সার্টিফিকেট বের করিনি। সেটা প্রমাণ হলে তো স্যার অবশ্যই আমার চাকরি যাবে, এটাই বলেছিলাম। এবং একদম। তারপর আরেকটা জিনিস বলে রাখি, 17-র ইন্টারভিউ আমার খুব একটা ভালো হয়নি, আমি আরটিআই করেছিলাম, জানতে পারি ইন্টারভিউর নাম্বার ছিল 52। হ্যাঁ, 17 ইন্টারভিউ তখন তো কিছু বোর্ড মেম্বার ছিলেন যারা নাম্বার কিছু কিছু বোর্ডে কম পড়তো, এটা সবাই আমরা কম বেশি জানি। হুম। তো সেটা ব্যাড লাক। তো সৌরভ স্যার যে যে পরামর্শগুলো সবাইকে দিল, সেগুলো সবাই যেন মাথায় থাকে। সরাসরি কোনো কনফ্রন্টেশনে যাওয়া যাবে না বোর্ড মেম্বারদের সঙ্গে। তাছাড়া তেনারা খুব এক্সপিরিয়েন্স, এবং তারা, আমরা সত্যি অত বড় অভিনেতা এখনো পর্যন্ত হতে পারিনি। অত বড় অভিনেতা হলে আমরা এই ফিল্ডে থাকতাম না, অন্য ফিল্ডে থাকতাম। হ্যাঁ, তো তিনারা সহজেই বুঝে যাবেন কোনো কিছু একটা মিথ্যে, মানে মিস কমেন্ট দিলে, মিস ইনফরমেশন যদি দেওয়া হয় তিনাদের। তো এই কথাগুলো যেন তোমাদের সবার মাথায় থাকে। আর সৌরভ স্যারকে অনেক অনেক ধন্যবাদ।
তেনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে তিনি এই সময়টা দিয়েছেন, ব্যয় করেছেন, যাতে তোমাদের যদি কিছু উপকারে আসে। আবারও স্যারকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হেলাল।